হিন্দুস্তানের সাথে বাংলার সম্পর্ক ভালো করতে হবে বলছেন মুখ্যমন্ত্রী। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে আজকে আছেন বিজেপির মুখপাত্র এবং কাউন্সিলর সজল ঘোষ। সজলদা নমস্কার। মুখ্যমন্ত্রী বলছেন যে হিন্দুস্তানের সাথে বাংলার সম্পর্ক ভালো করতে হবে, মানে রিলেশন ভালো করতে হবে। কি ইঙ্গিত করছে? মানে রোহিঙ্গাদের পশ্চিমবঙ্গে বড় পাকা বাড়ি করে দিতে হবে, আবাস যোজনা দিতে হবে, তাদের শৌচালয় দিতে হবে, হ্যাঁ, তাদেরকে নবান্নে চাকরি দিতে হবে, এইগুলোই হবে হয়তো মুখ্যমন্ত্রী। হিন্দুস্তানের সঙ্গে শুধু এর কেন, উনি পারলে তো হিন্দুস্তানের সঙ্গে পাকিস্তানেরও আরও মধুর সম্পর্ক তৈরি করে। কিন্তু বিষয়টা হচ্ছে যে হিন্দুস্তান তো বাংলারই একটা অঙ্গরাজ্য, সেখানে দাঁড়িয়ে এইভাবে একটা মুখ্যমন্ত্রী বার্তা। ভারতবর্ষ থেকে পশ্চিমবঙ্গকে আলাদা করতে চাইছেন, সেটা যদি হয়, বাংলা বলতে আমি ভেবেছি বোধহয় বাংলাদেশ, যদি এখন পশ্চিমবাংলা হয় তাহলে তো অনেকদিন আগে থেকেই এই অভিযোগ আমরা করছি। সজলদা, বাংলাদেশের যা পরিস্থিতি, মুখ্যমন্ত্রী বলছেন বাংলাদেশ থেকে যদি কেউ আগত, মানে যারা শরণার্থী বা রোহিঙ্গা যারা আসবে তাদের আমরা গ্রহণ করব। মমতাদির বাবার জমিদারি চলছে পশ্চিমবঙ্গে। এত মানে এই কথাগুলো বলার জন্য আমার মনে হয় ওনাকে ইউএপিএতে অ্যারেস্ট করা উচিত। এটা রাষ্ট্রদ্রোহিতা। হ্যাঁ, বাংলাদেশ থেকে শরণার্থী আসবে, আমি তাকে বুকে জড়িয়ে ধরে নেবো, তাকে আমি আবাস যোজনার বাড়ি দেবো, হ্যাঁ, তাকে আমি শৌচালয় দেবো, তাকে আমি আবার নবান্নে চাকরি দেবো। হ্যাঁ, মগের মূল্য। কিন্তু চাকরি তো আছে, 10 লক্ষ চাকরি। তিনি বলছেন আমার রেডি সরকারি চাকরি, শুধু বাম কংগ্রেস আর বিজেপি মামলা করছে বারবার বলে আমি দিতে পারছি না। একটা কাজ করুন, শিয়ালদায় দাঁড়িয়ে চাকরির ফর্মগুলো বিলিয়ে দিন। লোক যখন ট্রেন থেকে নামবে চাকরির ফর্ম ধরিয়ে দিন, কেউ মামলা করতে পারবে না, কোনো পরীক্ষা হবে না, কিছু হবে না। আচমকা কালকে চেয়ারে লোক বসে পড়বে, তাহলে কোনো সমস্যা নেই। মিথ্যার একটা সীমা আছে। এই বয়সে ব্রাহ্মণ মহিলা এত মিথ্যা বলতে পারে, মুখ্যমন্ত্রী না থাকলে জানতে পারতাম না। কে আটকেছে ওদের চাকরি? কোথায় কোন চাকরিটা আটকেছে একটা বলুন তো দেখি। আচ্ছা, 10 লক্ষ চাকরি উনি কোন কোন পদে দেবেন, কোথায় কোথায় বসাবেন? হ্যাঁ, আমার বলতে হবে তো। নবান্নের ছাদে, রাইটার্স বিল্ডিংয়ের ফুটপাতের নিচে, কোথায় কোথায় বসাবেন? আগে সেটা তো বলতে হবে যে 10 লক্ষ চাকরি আবার খালি আছে। হ্যাঁ, ওনার বাড়ির কাজের লোকের তো লোকের তো চাকরি নয় এটা। আপনাকে বলতে হবে না শিক্ষা দপ্তরে এত, অর্থ দপ্তরে এত, পূর্ত দপ্তরে এত, এগুলো তো বলতে হবে তো। কোথায় আছে সেটা বলতে হবে। কর্পোরেশনে এত, মিউনিসিপ্যালিটিতে এত, কোথায় আছে 10 লক্ষ লোকের চাকরিটা কোথায় হবে সেটা বলুন না। মিথ্যেবাদী একটা, মানে এর মতন মিথ্যেবাদী পশ্চিমবঙ্গে কখনো জন্মায়নি, এটা আমি নিশ্চিত। ভারতবর্ষে কেউ জন্মেছে কিনা খোঁজ নিয়ে বলতে হবে। সজলদা, আবারও কিন্তু মুখ্যমন্ত্রী এই 21শে জুলাইয়ের মঞ্চ থেকে সরাসরি বার্তা দিচ্ছেন কাউন্সিলরদের। তিনি বলছেন যে একদমই কোনোভাবে কোনো তোলা বা কোনো রকম 2 নম্বরই কাজ বা বাড়িতে গিয়ে কাজরি ব্যানার্জিকে বললে ভালো লাগে। বাড়িতে গিয়ে কাজরি ব্যানার্জিকে বলুক তৃণমূলের ভেতরে মারপিট যেন না হয় বলেছে। আজকে বেধড়ক মারপিট চলছে এই মুহূর্তে পানিহাটিতে। হ্যাঁ, তৃণমূলের ভেতরে মারপিট, তৃণমূলের ভেতরে দ্বন্দ্ব, এগুলো যেন না হয়। বাড়িতে গিয়ে বলুক যে কার্তিক, বাবন, তোরা আজকে থেকে আর মারপিট করিস না, আমি বার্তা দিয়ে এসছি। সেটা ভালো লাগবে। সবাই জানি যে ওনার মাথায় কে মারলো, আমরা জানি ওনার মাথায় গুলি লাগলো, কিন্তু ওনার মাথাটা ফাটলো কি করে না কেউ জানলো না। ওটাও গোষ্ঠীদ্বন্দ্বের ফলাফল। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে, অমিত শাহ তো বলেছিলেন ভাগ মমতা বব। এখন যা পরিস্থিতি, ভাগ মমতা ভাগ কখনো অমিত শাহ বলেনি। অভিষেক কি বলেছে আমি কি করে বলবো? অভিষেক বলতে পারে ভাগ মমতা ভাগ, আর কিছুদিন বাদে বলবে। আমি যা বুঝতে পারছি, আমরা যা মনে হচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় আর কিছুদিন বাদে বলবে ভাগ মমতা ভাগ। হ্যাঁ, এটা উনি বলবেন, পশ্চিমবঙ্গের ভাগ দেওয়ার উনিই চাইবেন। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা মারাত্মক অভিযোগ করেছে, এই যে নির্বাচন গেল, সেই নির্বাচনে নাকি 40 কোটি টাকা বিজেপি খরচা করেছে শুধুমাত্র মদ খাওয়ার জন্য। ভালো করে, যদি করেনি আমি জানি, করতে পারে না আমি জানি, করেছে বলেই না পশ্চিমবঙ্গের অর্থনীতি চালু আছে। পশ্চিমবঙ্গের অর্থনীতি তো মদের ওপরই দাঁড়িয়ে আছে। হ্যাঁ, মাতালদের এভাবে অবজ্ঞা করতে বারণ করবেন, মদনদা খুব দুঃখ পাবে। আর একটা বিষয়ে, সেটা হচ্ছে ববি হাকিম। তিনি কিন্তু সম্প্রতি একটি উস্কানিমূলক মন্তব্য করেছেন, কোনো ক্ষমা চাননি। এবার তিনি সরাসরি আক্রমণ করলো RSS কে। তিনি বলছেন RSS সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি করে। হ্যাঁ, উনি তো লালন ফকির। হ্যাঁ, RSS সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি করেন, উনি হযরত মুহাম্মদ। হ্যাঁ, এইসব কথার কি উত্তর দেবো? RSS বিভাজনের রাজনীতি করেন, উনি কিসের সংযোজনের রাজনীতি করেন? হ্যাঁ, উনি বলেছেন
যে হতভাগ্য তারা যারা হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেছে। আমি যতদূর জানি উনি ওনার মাকে বলে এটা সম্বোধন করেছেন। উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে বলেছেন, তারাও তো হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। এখন উনি হিন্দু থাকুন না থাকুন মমতা বন্দ্যোপাধ্যায়, এখন কাফের হয়েছেন হয়তো বা হননি, সেটা যাই হোক, হিন্দুদের তো আর কাফের হয় না, ওটা মুসলমানদেরই হয়। তো যাই থাকুন না কেন, জন্মগ্রহণ করেছিলেন দুজনেই হিন্দু পরিবার। সরাসরি ছিল। বিষয়টা হচ্ছে যে এই ধরনের মন্তব্যের পর ববি হাকিম ক্ষমা না চেয়ে আবার তিনি এই যে আরএসএস কে বিভাজনের আমি একটা কথা বলবো, আপনাদের সাংবাদিকদের প্রতিও মাঝে মাঝে আমার খুব খারাপ লাগে, করুণা হয়। ববি হাকিমকে এই প্রশ্নটাই করেছিলেন যে আপনি এই ধরনের কথা বলেছেন কেন। ববি হাকিম বললেন, বলুন আপনাদের মনে হয় আমি সাম্প্রদায়িক? সবাই চুপ, কেউ কিছু বলছে না। তখন বললেন, বলুন ইয়েস অর নো। যে প্রশ্নকর্তা তিনি বললেন নো। আরে প্রশ্নটা তো 100% সাম্প্রদায়িক। একজন মন্ত্রী, একজন মেয়র কলকাতা শহরের, ইসলামাবাদের নয়, তিনি বলছেন যে যারা হিন্দু ধর্মে জন্মগ্রহণ করেছেন, হিন্দু ঘরে জন্মগ্রহণ করেছেন, সেটা তাদের দুর্ভাগ্য। এই কথাটা সাম্প্রদায়িক নয়। উনি বলছেন इंशाअल्लाह एक दिन आएगा आधा आवाम उर्दू में बात करेगा। बेवकूफ, आपको पता ही नहीं है कि आधा आवाम कभी उर्दू में बात नहीं कर सकते, कारण ताদের মাতৃভাষা বাংলা। পশ্চিমবঙ্গের অধিকাংশ মুসলিমের মাতৃভাষা বাংলা। তারা পুরো পশ্চিমবঙ্গ মুসলমান হলেও উর্দুতে কথা বলবেন। সাম্প্রদায়িক নয়, সাম্প্রদায়িক নয় এগুলো। তাহলে কিসে সাম্প্রদায়িক হয়? আল্লাহ তাআলা খুশি হবে, সাম্প্রদায়িক নয়। যে ধর্মান্তকরণ করলে আল্লাহ তাআলা খুশি হয়, তাহলে সাম্প্রদায়িক কোনটা? আমি কপালে তিলক কাটলে সেটা সাম্প্রদায়িক? এই প্রশ্নগুলো আমায় করেন কেন? যাকে করার দরকার সেখানে তো করার মূল্য হয়নি। সারে জাহাঁ সে আচ্ছা নজরুল ইসলাম লিখেছেন, মুখ্যমন্ত্রী বলছেন। তাতে কি হয়েছে? নজরুল ইসলাম লিখেছে তো, যে পৃথিবীতে 1,500 কিলো বাচ্চা হয়, যেখানে বিষ্ণু মাতা হয়, সারে জাহাঁ সে আচ্ছা, সেখানে নজরুল ইসলাম লেখে। উনি যখন বলেছেন লিখেছেন, তখন লিখেছেন। উনি যখন বলেছেন শুভনন্দন, আপনারাও বলবেন শুভনন্দন, এটা শুনে বলবেন শুভনন্দন। কে লিখেছে সারে জাহাঁ সে আচ্ছা? বলুন, আপনি জানেন কি না? ইয়েস অর নো? কে লিখেছেন সারে জাহাঁ সে আচ্ছা? কে লিখেছেন? আপনাকে আমি প্রশ্ন করছি, বলুন না। আরে আপনি চুপ করেছেন কেন? সারে জাহাঁ সে আচ্ছা নজরুল ইসলাম লিখেছে। নজরুল ইসলামের ইচ্ছে হয়েছিল একটা হিন্দিতে গান লিখবেন, কবিতা লিখবেন, উনি লিখেছে। মমতাদি যখন বলেছেন তখন এটাই ঠিক, বেদ বাক্য। কিন্তু সজলদার তাদেরই দলের নিচুতলার কর্মীদের কাছে কি এই বার্তা পৌঁছচ্ছে না? তাদের কানে কি পৌঁছচ্ছে না? বারবার মুখ্যমন্ত্রী বলার পরও দলের মধ্যে কাউন্সিলর থেকে শুরু করে নিচুতলার কর্মীরা, নিচুতলার কর্মী এখন তো একতলা থেকে দোতলায় পৌঁছচ্ছে না। নিজেরা ভাইরা মারপিট করছে, মারপিটের মাঝে পড়ে দিদির মাথা ফাটছে, সেটা পৌঁছচ্ছে না। বলে নিচুতলার কর্মী, নিচুতলার কর্মী। তো খাবে কি? তৃণমূল উঠে গেলে কত লোক বেকার হবে জানেন? দেশে হাহাকার করে যাবে। সেই আমরা শুনেছিলাম মন্বন্তরের সময়, মাগো একটু ফ্যান দেবে গো, ফ্যান দেবে গো করে মানুষ নাকি ঘুরত। তৃণমূলটা উঠে গেলে তাই করবে তৃণমূল কর্মীরা, ফ্যানও দেবে না লোকে, কি দেবে সে আমি জানি। হ্যাঁ, এসব ফালতু কথার কোনো উত্তর নেই। বিজেপির যে গণতন্ত্র দিবস চলছে, কি বলবেন? গণতন্ত্র হত্যা দিবস, এটা আমরাই ডাক দিয়েছি, আমরাই আবার কি বলবো? গণতন্ত্র হোক কি আপনার মনে হচ্ছে গণতন্ত্র সুন্দর করে লালিত পালিত হচ্ছে? গণতন্ত্রকে তেল মাখিয়ে রোদ্দুরে শুকানো হচ্ছে? হ্যাঁ, ভিটামিন ডি দেওয়া হচ্ছে গণতন্ত্রকে, গ্ল্যাক্সো বেবির মতন খাওয়ানো হচ্ছে গণতন্ত্রকে। গণতন্ত্র তো প্রতিদিন এখানে হত্যাই হচ্ছে, ধর্ষিতই হচ্ছে। আপনার মনে হয় না যে লোকটা যে ভোটটা 1 মাস আগে 3,500 ভোটে এগিয়েছিল যে কেন্দ্রটা থেকে, সেই কেন্দ্রটা যখন 62,000 এগিয়ে যায়, তখন আপনার মনে হয় কি গণতন্ত্রের পুজো হচ্ছে? তখন আপনার কি মনে হয়? আপনার মনে হয় না যে লোকটা 1 মাস আগে একটা কেন্দ্র, নিজের কেন্দ্র থেকে 37,000 ভোটে হেরেছিল, সেই লোকটাই 1 মাস বাদে সেই ব্যক্তিটা সেই সিম্বলে আবার 37,000 40,000 ভোটে জিতবে? গণতন্ত্রের মন্দির আরতি হচ্ছে মনে হয়, তখন শাক বাজছে, উলু দিচ্ছে। কিন্তু 21-এর মঞ্চের বাইরে তৃণমূলের ভাইরাল ভিডিও, কি বলবেন? ও তো প্রত্যেকবারই মদ খাচ্ছে, ডিজে নাচছে, আবার কি?
কিন্তু এটা তো শহীদ দিবস। গণতন্ত্র তো শহীদ হয়েইছে, আর কি শহীদ দিবস হবে? তৃণমূলের নেতাদের কাছে যান, গিয়ে জিজ্ঞাসা করুন শহীদদের নাম বলতে পারলে। না, গতকাল শহীদদের নাম লেখা ছিল, সব জায়গায় লেখা থাকে, বলতে পারবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় 21শে জুলাই ওখানে ধর্মতলায় ছিলেন না, আমরা ছিলাম। ওটা পাগলু ড্যান্স দিবস। অসংখ্য ধন্যবাদ সজলদা, অসংখ্য ধন্যবাদ দর্শক বন্ধুদের যারা এতক্ষণ অনুষ্ঠানটি শুনছেন।